যে স্বামীর জন্য নিজেকে সাজিয়ে তুললাম সেই স্বামী আমার সাজ দেখে বলল, লাং ধরেছিস, মনে রং লাগছে, নয়তো এমন সংসারে বসে আছিস কার জন্য? স্বামীর মুখে এমন কথা শুনে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। সেই সঙ্গে তার কথার ভাবার্থ বুঝতে অসুবিধা হলো না। যেখানে অন্য স্বামীরা তার স্ত্রীকে সাজিয়ে রাখতে পছন্দ করে, তার সাজ দেখে প্রশংসা করে, সেখানে আমার স্বামী আমাকে উপহাস করে একটি নোংরা অপবাদ দিয়ে দিল। এটার ভাবার্থ বুঝতে অন্যদের অসুবিধা হলেও আমার হলো না। আমি বুঝতে পারলাম আমার স্বামী যেই অপবাদ আমাকে দিয়েছে সেই তার গায়েরই কলঙ্ক। আমার মনে হয় রং না লাগলেও তার মনে রং লেগেছে। হ্যাঁ, লেগেছে, নয়তো আমার এই সৌন্দর্য উপেক্ষা করে সে কিভাবে পারছে ব্যালকনিতে বসে অন্য কারোর সাথে ফোনে গল্প করতে? ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও তার গল্প ফুরায় না। বিছানায় তার স্ত্রী তার সঙ্গে একটু সময় কাটানোর অপেক্ষা করছে, সেখানে সে অন্য কারোর সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছে। আমি আর নিতে পারলাম না, বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেলাম। রাগান্বিত গলায় বললাম, তুমি কার সঙ্গে কথা বলছো? আমি একটু পরে ফোন দিচ্ছি। কথাটি বলে আমার স্বামী ফোন রেখে আমার দিকে তাকায়, কঠিন গলায় বলে, সেই কৈফিয়ত তোকে দিব? হ্যাঁ, দিবে। আমি তোমার স্ত্রী, আমার জন্য জানার অধিকার আছে। আমার মুখে এই কথা শুনে আমার স্বামী কঠিন চোখে আমার দিকে তাকায়। আমি তাতে ভয় না পেয়ে বলি, ওখানে বিছানায় আমি তোমার জন্য সেজেগুজে বসে রয়েছি, আর তুমি আমার সেই সাজটাকে সং বলে এখানে এসে অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেলে? এতটা অবহেলার আমি তোমার কাছে? কেন, কে সে যার জন্য তুমি আমাকে এতটা দূরে করে দিচ্ছ? সে নিশ্চয় তোর লাঙের মতো সস্তা না। এই কথাটি শুনে আমি রাগান্বিত চোখে তার দিকে তাকাই। তারপর মালতী সব দিন বলে থেমে যায়। তার পাশে থাকা মন বলে, অতঃপর তুমি তাকে গায়ে সমস্ত শক্তি দিয়ে আঘাত করলে, তাই না? মন কথাটি বলে মালতীর দিকে তাকালে মালতী হাঁ-সূচক মাথা নাড়ায়। এটা দেখে মন হতাশ হয়ে বলে, তবে? আমার স্বামী আমার গালে কষে একটি থাপ্পড় মারে। সেই থাপ্পড় দ্বারা সে বোঝায় তার দিকে চোখ রাঙিয়ে তাকানো আমার উচিত হয়নি। এটা একটা দুঃসাহস। আমার এই দুঃসাহস দেখানোর অধিকার নেই। মালতী কথাটা বলে একটা দীর্ঘশ্বাস পেলে এটা শুধু মন আরও বেশি হতাশ হয়ে বলে, দূর, এটা তো সেই চিরচেনার জনম দুঃখী সাবানা বউয়ের গল্প হয়ে গেল। কোথায় ভাবলাম প্রতিবাদী বউ হবে, তাকে কষে কয়েকটা লাগিয়ে দিবে, তা না। দূর, মন খুলে দুঃখী গলায় কথাগুলো বলে। তার বলার ধরন দেখে মালতী হেসে দেয়। অতঃপর বলে, জীবন এত সহজ নয়। যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ো, তখন বুঝতে পারবে নিজের হৃদয়ের খুব কাছের মানুষ যখন ধোঁকা দেয়, অপমান করে, তখন মুখ লুকিয়ে কাঁদা ছাড়া কোনো উপায় থাকে না। এটাই জনম, একদম না। প্রতারকের আর কোনো সংজ্ঞা হয় না। সে কখনো হৃদয়ের মানুষ হতে পারে না। তার পরিচয় একটাই, সে এক বিশ্বাসঘাতক। যাকে ঘৃণা করা যায়, ভালোবাসা নয়। ভালোবাসা নাই তো, ভালোবাসলে বুঝতে। এটা শুনে মন শব্দ করে হাসে। অতঃপর বলে, ভালোবাসি তো, তবে হ্যাঁ, সে যদি প্রতারক হয় তবে তাকে ঘৃণা করতে দুবার ভাবব না। এটা শুনে মালতী মনের মিষ্টি মুখটির দিকে তাকা। মায়া এবং স্নিগ্ধতায় গড়া এক খুব নিষ্পাপ তার চাহনি। সেই মুখে ফুটে রয়েছে এক মিষ্টি হাসি। মালতী কৌতূহল না ধরে রাখতে পেরে বলে, ভালোবাসা? মন মাথা নাড়ায়, যার অর্থ তার জীবনে ভালোবাসা আছে। মালতী তার ভালোবাসার গল্প শুনতে চায়। মন সেটা না বলে উল্টো প্রশ্ন করে, আপনার বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছে? ভালোবেসে। মালতীর এই কথা শুনে মন অবাক হয়ে যায়। ভালোবেসে বিয়ে করার পর বিয়ের 3 বছরের মাথায় মালতীর স্বামী তার প্রতি এসব আগ্রহ শেষ হয়ে গেল। সে অন্য কারো প্রেমে পড়ে গেল। এটা শুনে মন অবশ্য কিছুটা হাসে। সে বলে, আপনি খুব বোকা। সেই মানুষটা আপনাকে কখনোই ভালোবাসেনি। যদি ভালোবাসত তবে এত সহজেই আপনাকে ভুলে অন্য কোনো মেয়ের দিকে ঝুঁকতে পারত না। আফসোস, আপনি তার ভালোবাসার মিথ্যা অভিনয়টা ধরতে পারেননি। আবেগ যখন বিবেককে ছাড়িয়ে যায় তখন সত্য মিথ্যার পার্থক্য বোঝা যায় না। আর হ্যাঁ, প্রত্যেক মানুষই জীবনের এক পর্যায়ে সে সত্য মিথ্যে গুলিয়ে ফেলে আবেগে ঘা ভাসায়। সবাই বোকা। মালতীর এই কথায় মন হাসে।
নিজের হাসি দিয়ে সে বোঝাতে চায় যে এখনো বোকা হয়নি। মালতী তার হাসি দেখে ম্লান হাসে। বাসের এক কোণে মনমরা হয়ে বসেছিল মালতী। সেই সময়ে তার পাশে সিটটি এসে দখল করে নেয় চঞ্চল এবং বাচাল স্বভাবের মন। যদিও প্রথম দিকে মালতী মনের কোনো কথার জবাব দিচ্ছিল না, তবে কিছুটা সময়ের পর তার মনের সরলতার কাছে হার মানতে হয়। সে কথা বলতে শুরু করে। কথা চলে মন মালতীর বিষণ্ণতার কারণ জানতে চাইলে মালতীর উপরোক্ত বিষয়গুলো বলে। তবে মালতীর সেই কথার মাঝে কতটা কষ্ট এবং বিষণ্ণতা লুকিয়ে আছে সেটা মন বুঝতে পারছে না। এটা মালতীকে হতাশ করে না। মনকে সে এই অল্প বয়স সময়ে যতটা চিনেছে তাতে সে বুঝতে পেরেছে মেয়েটার মাঝে কিছু একটা বাচ্চামো স্বভাব রয়েছে। বড়দের বড় বড় কথাগুলো হয়তো সে নিতে পারে না, এক কথায় কঠিন কথাগুলো সে নিজের মতো সহজ করে নেয়। মালতী এটাই ভাবছিল। সেই মুহূর্তে তাকে অবাক করে দিয়ে মন বলে, কেন অযথা অন্যের সান্ত্বনার আশা করছেন, তাও এমন একটা বিষয় নিয়ে যেখানে আপনি জানেন ওপের পাশের মানুষটা আপনার নয়, সেই মানুষটা একটা প্রতারক। তার জন্য চোখের পানি বিসর্জন না দিয়ে বরং এখন যে সময়ে আছেন সেই সময়টা উপভোগ করুন। আমার কারো সান্ত্বনার প্রয়োজন নেই। মালতী কথাটা কিছুটা অভিমান নিয়েই বলে। এটা দেখে মন আবার হাসে। সে হেসে মালতী চোখের কোণে জমা পানিটা মুছে দিয়ে বলে, যে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, কারণ জোর করে কাউকে রাখা যায় না। যাকে গভীরতম ভালোবাসা দিয়ে বাঁধতে পারেননি তাকে কাগজের বন্ধনে বেঁধে রাখার কোনো মানেই হয় না। আমি তো তোমাকে এখনো বলিনি যে আমার স্বামী আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছে, কিন্তু আমি তাকে সেটা দিতে চাচ্ছি না। তাহলে তুমি বুঝলে কিভাবে? সত্যি এমন নাকি? আপনি তো আসলে সাবানা টাইপ বউ। আমি তো জাস্ট ধারণা করলাম আপনার গল্পটা শুনে। ইস, আমি কি মনে মনে বলছি এটা সত্যি না হোক, কিন্তু দুর্ভাগ্য দেখুন সত্যি হয়ে গেল। খুবই খারাপ। আমার আপনার মতো সাবানা পছন্দ না। এটা শুনে মালতী বড় বড় চোখ করে মনের দিকে তাকায়। মন খিলখিল করে হেসে দেয়। তার হাসির শব্দে আশেপাশের কিছু যাত্রী তাদের দিকে তাকায়। মন সেটাই গুরুত্ব না দিয়ে বলে, আরে ভয় নেই, আমার মেয়ে পছন্দ না। আমি ছেলেই পছন্দ করি, মানে ইটিস পিটিস ওটাই পছন্দের। অহেতুক ভয় পাবেন না। একটু থেমে মন আবার বলে, মেয়ে পছন্দ করলেও আপনার মতো সিসকাদুনি পছন্দ করতাম না। এটা শুনে মালতী না চাইতেও হেসে দেয়। পরক্ষণে সে হাসিটা থামিয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, 16 বছর বয়সে ভালোবাসার মায়ে পড়ে তার হাত ধরে পালিয়ে এসেছিলাম। 3 বছর সব ভালোই চলছিল। অতঃপর তার অন্য নারীতে আসক্ত হওয়া। প্রথম সে আমাকে দোষারোপ দিয়ে তাড়াতে চাইতো। আমি যদি হাতে একটু মেহেদি দিতাম তবে সে সেটা দেখে বোঝাতে চাইতো আমি পরপুরুষকে খুশি করতে এমনটা করেছি। সে চেয়েছিল তার এসব ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে চলে যাই। তাও যাচ্ছিলাম না দেখে সরাসরি ডিভোর্সের কথা বলে। তবে আমি রাজি হই না, যার জন্য প্রতিনিয়ত আমার উপর চলে অমানবিক অত্যাচার। একটা সময় না পেরে বাবার বাড়ি চলে যায়। গত 3 দিন আগে ডিভোর্সের পেপার পাঠালো, সেটা হাতে নিয়েই এখন তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এতটুকু বলে মালতী থেমে যায়। অতঃপর মনকে উদ্দেশ্য করে বলে, কথাগুলো মনের মধ্যে চাপা পড়েছিল, কাউকে বলতে পারলেও ভালো লাগতো, তাই তোমাকে বলে হালকা হওয়া। আমি জানি আমার এসব কথাবার্তা তোমার পছন্দ হচ্ছে না। আপনার কথা নয়, আমার আপনার বিষণ্ণ মুখটা পছন্দ হচ্ছে না। অন্যের জন্য কাঁদতে কাঁদতে নিজের জন্য হাসতে ভুলে যাওয়া মানুষ আমার ভীষণ অপছন্দের। কথাটি শুনে মালতী কিছুটা অবাক হয়ে মনের দিকে তাকায়। মন শান্ত গলায় বলে, যে যেতে চায় তাকে যেতে দিন। আগামীর পথটা সুন্দর হবে, নয়তো জীবনটা থমকে থাকবে একই স্থানে। এটা আরও বেশি কষ্টের। মালতী তার প্রসঙ্গ বদলে মনকে তার কথা বলতে বলে। মন অল্প করে বলে, তার বাবা মা নেই, মামার বাড়িতে মানুষ। তার পৃথিবীতে খুবই ছোট। সেই ছোট পৃথিবীতে সে খুবই সুখী, কারণ সে যখন তার সংস্পর্শে থাকে সেটাকেই স্বর্গসুখ খুঁজে পায়। এটা হয়তো মনের বিশেষ গুণ। তার সুখের জীবনকে আরও সুন্দর করতে একদিন এক সুপুরুষের আগমন ঘটে। একটি কাজে তাদের এলাকায় তার আসা যাওয়া লেগে থাকে। সেখান থেকেই পরিচয় থেকে প্রণয়।
খুব শীঘ্রই হয়তো বিয়ে করবে তারা। মন খুব সংক্ষেপে কথাগুলো বলে মালতীর দিকে তাকায়। মালতী ম্লান হাসে। মামার বাড়িতে যে মন বিশেষ ভালো ছিল না সেটা সে স্পষ্ট বুঝতে পেরেছে, তবে মন সেটাকে জটিল করে না দেখে বরং খুব সহজ করে দেখেছে এবং বর্ণনা করেছে। এইভাবেই বাসযাত্রায় মন এবং মালতীর গল্প সময়ের মাঝে খুব ভাব হয়ে যায়। মন নানা আজগবি গল্প বলে তাকে হাসাতে থাকে, মালতীও হাসে। কথার ফাঁকে মন তাকে আবারও বোঝায় তার স্বামী যা চায় তাই দেওয়া উচিত তার, কারণ ওই মানুষ কখনোই তার ভালোবাসা বুঝবে না। মালতীও বিষয়টা বুঝতে পারে, তাই সে তার স্বামীকে ফোন দিয়ে বাস স্ট্যান্ডে আসতে বলে। এক কথায় তো আসবে না, তাই মালতী তাকে জানিয়ে দেয় সে ডিভোর্স দিতে রাজি। মালতী ডিভোর্স দিতে রাজি শুনে তার স্বামীও আসতে রাজি হয়ে যায়। মালতী তার স্বামীকে এসব বলে ভেঙে যেতে নেয় যখন মন তাকে সামলায়। মালতী মিষ্টি এক হাসি দেয়, অতঃপর বলে আমি আর বোকা হব না। মন তার কথা শুনে খুব খুশি হয়, সেও হাসে। এভাবে তাদের দুজনের সুন্দর একটা যাত্রা। অতঃপর বাস এসে গন্তব্য থামে। মন মালতী দুজনেই নামে। তারা একে অপরের বিদায় জানায়। মালতী দূরে দাঁড়িয়ে থাকা তার স্বামীকে দেখে কিছুটা মলিন মুখেই তাকায়। সেটা মনের লক্ষ্য করতে তার দৃষ্টি সেদিকে যায়। মালতী তার সামনে এগিয়ে গিয়ে তার স্বামীর সামনে দাঁড়ায়। মন হতভম্ব হয়ে যায়। মালতীর স্বামীর মুখটা মনের জন্য অবাক করার মতোই। এই সেই মানুষ যাকে নিয়ে সে সুখের একটা ঘর সাজিয়েছে, আর তার এই সাজানো ঘরটায় মালতীর এত বছরের ভালোবাসা কি মিথ্যে করে দিয়েছে? মন সবটা বুঝতে পেরে পুরো বাক রুদ্ধ হয়ে যায়। তার পৃথিবী ঘুরে যায়। তার কানে ভেসে ওঠে মালতীর বলা সেই কথাটি হলো, সবাই বোকা। জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই আবেগে ঘা ভাসিয়ে দেই, আমরা সবাই বোকা। মন তখন হেসেছিল, কারণ তার চোখে তার ভালোবাসার মানুষ ছিল পবিত্র, নিষ্পাপ। সেই মানুষটি তার ভাবনার বিপরীত অনুভব হতেই মন বুঝতে পারে সে এতদিন আবেগের চোখে তাকিয়েছিল, অবশেষে সেও বোকা হয়ে গেল। এটা উপলব্ধি হতে মন কয়েক পা পিছিয়ে যায়। সে ফোন বের করে প্রথমে ওই মানুষটিকে সব জায়গা থেকে ব্লককে দিয়ে দেয়, অতঃপর উল্টো পথে পা বাড়ায়। মানুষটার নজরে সে পড়ার আগেই সরে যায়। এই মানুষটা তাকে ভালোবেসেছে কিনা তা সে জানে না, তবে যদি কখনো এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকে তবে কোনো কারণবিহীন তার এই হারিয়ে যাওয়াই তার জন্য যথেষ্ট শাস্তি। এই আশা নিয়েই মন হাঁটতে থাকে। পরিশেষে মালতী এবং তার স্বামীর ডিভোর্স হয়। তার স্বামী এরপর মনকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু পায়নি। তাকে না পেয়ে কিছুটা হতাশ হলেও সে ভেঙে পড়েনি, কারণ তার মতো পুরুষরা কখনো কাউকে মন দেয় না, শুধুমাত্র নিখুঁত অভিনয় দেয়। তাই তো আবারও নতুন শিকারের উদ্দেশ্যে এগিয়ে যায়। তবে সব সময় তো আর জীবন ছাওয়ার মতো চলে না, তারও চলে না। কোনো এক দুপুরে এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে যায় সে, যার ফলস্বরূপ কাটা হয়ে পড়ে দুটি পা। আর তখন থেকেই তার জীবনটা নরক হয়ে যায়। নিজের বলতে একটি মানুষ ছিল না যে তাকে ভালোবেসে সেবা করবে। যারা ছিল সবাই বাধ্য হয়ে মুখ জামটা দিয়ে কোনো রকম তাকে দেখে রাখছিল। জীবনের এই প্রান্তে এসে সে নিজেও বোকা হয়ে গেছে। বোকা বলেই সে একজন পাখিকে মনের মধ্যে পুষে না রেখে একাধিককে জায়গা দিয়েছিল। তাই তো এখন তাকে যত্নে আগলে রাখার মতো কোনো প্রাণের পাখি নেই। সমাপ্ত। গল্পের নাম বোকা। আসলে এটা আমাদের বাস্তব সমাজেরই একটা অংশ। আমাদের সমাজে এমন অনেক বোকা আছে। আসলেই আমরা সবাই বোকা। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই।